এই গল্পটা হচ্ছে জঙ্গলের মাঝে লুকোনো এমন এক রাজ্যের, যে রাজ্যে শুধুমাত্র মেয়েরা থাকে। এই রাজ্যের মেয়েরা তাদের জীবনে কখনো কোনো ছেলে বা পুরুষ মানুষ দেখেনি, কিন্তু একদিন দুর্ঘটনাবশত চারজন পুরুষ একটি পোর্টালের মাধ্যমে তাদের রাজ্যে প্রবেশ করে। আচ্ছা, একবার ভাবুন তো যে হঠাৎ করে আপনি এইরকম একটা রাজ্যে পৌঁছে গেলেন, তাহলে কেমন হবে? আমার মতো সিঙ্গেল হলে তো ভালোই হতো, কি বলেন? যাই হোক, একটু মজা করলাম। সো হ্যালো এভরিওয়ান, আমাদের আজকের গল্পের নাম হচ্ছে দ্য মাঙ্কি কিং 3। তো এর আগেও এই মুভির 2টি পার্ট রিলিজ হয়েছিল, তবে এই পার্টটি মানে লাস্ট পার্টটি আমার কাছে খুবই ভালো লেগেছে। ওভারঅল খুবই এন্টারটেইনিং একটা মুভি, এবং আমার মনে হয় আজকের গল্পটা আপনি খুবই এনজয় করবেন। তো চলুন কথা না বাড়িয়ে গল্প শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা সন্ন্যাসীকে দেখতে পাই। তখন জু তাকে বলে যে আচ্ছা, তোমার জীবনে যদি হঠাৎ করেই ভালোবাসা চলে আসে তাহলে তুমি কি করবে? তখন সন্ন্যাসী তাকে বলে যে আমি সংসার ধর্ম ত্যাগ করেছি, তাই এখন আমার পক্ষে এসব সম্ভব না। তখনই সেখানে আমরা মাঙ্কি কিং উকংকে দেখতে পাই। এখানে আমরা দেখতে পাই যে উকং এর পরনে কোনো প্যান্ট ছিল না। তখন সন্ন্যাসী তাকে একটি প্যান্ট দেয়। এই প্যান্টটি আসলে উকং এরই ছিল, তবে সেটা ছিঁড়ে গিয়েছিল। সন্ন্যাসী সেটা উকং এর জন্য সেলাই করে ঠিক করে দিয়েছে। উকং এখানে কিছুটা ইমোশনাল হয়ে যায়। তারা সবাই যখন নদী পথে চলতে থাকে তখন সামনে অনেক ধ্বংসস্তূপ দেখা যায়। এছাড়াও নদীর নিচে বিশাল এক মনস্টারকে দেখা যায়। তারা যখন সেই মনস্টারের সাথে কথা বলে তখন আমরা জানতে পারি এটা ছিল নদীর দেবতা। নদীর দেবতা তাদেরকে বলে যে এটা হচ্ছে আমার এলাকা, আর আমি তোমাদেরকে এখান থেকে সামনে এগোতে দেব না। কিন্তু যেমনটা জানেন, মাঙ্কি কিং ছিল খুবই বদমেজাজি। সে ওই দেবতার সাথে কোনো সমঝোতায় না গিয়ে সরাসরি তার সাথে ফাইট করা শুরু করে। কিন্তু এক পর্যায়ে যখন তাদের অবস্থা খুবই খারাপ হয়ে যায় তখন সন্ন্যাসী বুদ্ধার কাছে প্রার্থনা করে। তখন বুদ্ধা তার প্রার্থনায় সাড়া দিয়ে তাদের সামনে একটি পোর্টাল তৈরি করে দেয়। এই পোর্টালের মাধ্যমে তারা সম্পূর্ণ ভিন্ন একটি দুনিয়াতে পৌঁছে যায়। তারা উপর থেকে যখন নিচে পড়ছিল তখন সন্ন্যাসী সেখানে অনেক সুন্দর একটা মেয়েকে দেখতে পায়, এবং সেই উপর থেকে পড়তে পড়তেই সন্ন্যাসী তার প্রেমে পড়ে যায়। মেয়েটি যখন উপর থেকে নিচে পড়ছিল তখন তার পোষা হরিণ তাকে বাঁচিয়ে নেয়। অন্যদিকে মাঙ্কি কিং সন্ন্যাসী এবং বাকিদের বাঁচিয়ে নেয়। সন্ন্যাসী সেই মেয়েটির সাথে কথা বলে। মেয়েটি তখন তাকে জিজ্ঞাসা করে আচ্ছা, তোমরা কি পুরুষ? সন্ন্যাসী তখন বলে হ্যাঁ। মেয়েটি এই কথা শুনে তার কথায় লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। আসলে এই মেয়েটি ছিল এই রাজ্যের রাজকুমারী। তাদের এই রাজ্যের নাম হচ্ছে ওয়েমেন্স ল্যান্ড। এর মানে হচ্ছে এই রাজ্যে শুধুমাত্র মহিলারা বাস করে, এবং তারা তাদের জীবনে কখনোই কোনো পুরুষকে দেখেনি। রাজকুমারী তার রাজপ্রাসাদে ফিরে গিয়ে তার বান্ধবীদের বলে যে আমি এই রাজ্যে পুরুষদের দেখেছি। তখন তার বান্ধবীরা তার কথায় বিশ্বাস করে না, কারণ ওয়েমেন্স ল্যান্ডে বাহিরে থেকে ভেতরে আসার কোনো রাস্তাই নেই। আর তাদের এই রাজ্য ছিল সম্পূর্ণ সিক্রেট একটি জায়গায়, আর এই রাজ্য সম্পর্কে বাহিরের কেউই জানে না। তাই তার বান্ধবীরা মনে করে রাজকুমারী হয়তো অসুস্থ হয়ে গিয়েছে। রাজকুমারী তখন তাদের প্রাচীন ধর্মীয় বই বের করে। এই বইতে লেখা ছিল এই রাজ্যের কোনো মেয়ে যদি কখনো কোনো পুরুষকে দেখতে পায় তাহলে তার উপর ভালোবাসা নামক একটি অভিশাপ লেগে যাবে, এবং এই অভিশাপ মেয়েটিকে ধীরে ধীরে দুর্বল করে ফেলবে। আর এছাড়াও এই অভিশাপ থেকে বাঁচার কোনো ঔষধ নেই। তবে এই বইয়ের আরেকটি পৃষ্ঠা ছিল যেটা ছিল ছেঁড়া, হয়তো এখান থেকে তারা কিছু জানতে পারত। যাই হোক, তখনই সেখানে এই রাজ্যের মন্ত্রী চলে আসে, আর ইনি মূলত এই রাজ্য পরিচালনা করেন, এবং ছোটবেলা থেকে তিনি রাজকুমারীকে লালন পালন করে বড় করেছেন। মন্ত্রী প্রশ্ন করে তোমরা এই বই কেন খুলেছ? তখন রাজকুমারীর বান্ধবীরা বলে রাজকুমারী একটি পুরুষকে দেখতে পেয়েছে, আর তখন থেকে সে ওর কথাই বলছে। তার মানে রাজকুমারী প্রেমে পড়েছে, আর এই প্রেম থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় সেটা জানার জন্যই রাজকুমারী মূলত বইটি খুলেছিল। তখন মন্ত্রী বলে যে প্রেম হচ্ছে একটা মরণ ব্যাধি, আর এই মরণ ব্যাধি থেকে পরিত্রাণ পাওয়ার জন্য যার প্রেমে পড়েছো তাকে মেরে ফেলতে হবে। এরপরে রাজকুমারী সবাইকে আদেশ দেয় যেখানে সেই পুরুষদেরকে দেখা যাবে তাদেরকে সেখান থেকে যেন ধরে নিয়ে আসা হয়। এছাড়াও মন্ত্রী একটি ছোট্ট মেয়েকে রাজকুমারীর উপর নজর রাখতে বলে। এরপরে আমরা দেখি যে জু মানে শুকুরের মতো দেখতে যে মানুষটা ছিল সে তাদের দল থেকে আলাদা হয়ে গিয়েছে। জু আসলে লুকিয়ে লুকিয়ে নদীর ধারে মেয়েদের গোসল করা দেখছিল।
এটা দেখে সে নিজেকে সামলাতে পারে না। সে নিজেকে খুবই সুদর্শন একটি পুরুষে রূপান্তরিত করে এবং সেই মেয়েগুলোর সামনে যায়, কিন্তু তার মেয়ে পটানোর চেষ্টা ব্যর্থ হয়ে যায়, কারণ এই রাজ্যের মেয়েরা তো এর আগে কখনো কোনো পুরুষ দেখেইনি। তখন সেই মেয়েগুলো করে কি, তাকে ধরে পানিতে আছড়াতে আছড়াতে তার আসল চেহারা বের করে আনে। এরপরে আমরা দেখি যে ওয়েমেন্স ল্যান্ডের যে সৈনিকরা রয়েছে তারা সন্ন্যাসী সহ বাকি সবাইকে বন্দি করে তাদের রাজপ্রাসাদে নিয়ে যায়। এখানে সন্ন্যাসী আবারও রাজকুমারীকে দেখতে পায়। তারা একে অপরের দিকে তাকিয়ে থাকে। আসলে তারা নিজের মনের অজান্তেই একে অপরকে ভালোবেসে ফেলেছিল। মন্ত্রী যখন সন্ন্যাসীকে জিজ্ঞেস করে যে তোমরা এখানে কেন এসেছো, তখন সন্ন্যাসী বলে, আসলে আমাদের এখানে আসার কোনো উদ্দেশ্য ছিল না। আমরা মূলত আমাদের ধর্মীয় গ্রন্থের কিছু তথ্য পাওয়ার জন্য পশ্চিমের দিকে রওনা হচ্ছিলাম, তবে ভুলবশত এখানে চলে এসেছি। প্লিজ আমাদেরকে ক্ষমা করে দিন। মন্ত্রী তাদের মুখে এ কথা শুনে তাদেরকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু তখনই সেখানে একজন বুড়িকে দেখা যায় যে তাদের প্রাচীন একটি ধর্মীয় বই বের করে। আর এই বইটিতে লেখা ছিল যে একজন সন্ন্যাসী, নীল রঙের একজন দানব, বানর এবং একজন শূকর যখন তাদের রাজ্যে প্রবেশ করবে তখন তাদের এই ওমেন্স ল্যান্ড ধ্বংস হয়ে যাবে। আর মন্ত্রী যখন এ কথা শুনে তখন সে তাদেরকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। তখন রাজকুমারী বলে, আমি ওদের সাথে কিছু কথা বলতে চাই, তাই ওদেরকে এখনই মেরে না ফেলে ওদেরকে জেলে বন্দি করে রাখা হোক। আর রাজকুমারীর কথা মতো তাদের চারজনকে জেলে বন্দি করে রাখা হয়। এরপর যখন রাত হয়ে যায় তখন মাঙ্কি কিং বলে যে চলো আমরা সবাই এখান থেকে পালিয়ে যাই। তখন সন্ন্যাসী এবং বাকিরা মাঙ্কি কিং এর কথায় রাজি হয়ে যায়। তারা জেলের দরজা ভেঙে পালিয়ে যেতে চাচ্ছিল, কিন্তু এদিকে চুপি চুপি রাজকন্যা তার বান্ধবীদের নিয়ে সন্ন্যাসীর সাথে দেখা করতে আসে। আর এই মুহূর্তে মাঙ্কি কিং তাদের দলবল নিয়ে জেলের দরজা ভেঙে পালাতে শুরু করে। তবে এখানে দরজার আঘাতে রাজকুমারী সহ তার বান্ধবীরাও অজ্ঞান হয়ে যায়। আর রাজকুমারীদের এই অবস্থা শুধুমাত্র জিনের মতো দেখতে সা দেখতে পায়। অন্যদিকে পালানোর সময় তারা যখন সবাই আকাশে ওড়ার চেষ্টা করে তখন তারা অদৃশ্য এক দেয়ালের সাথে ধাক্কা খায়। তখন তারা সবাই বুঝতে পারে যে এটা হচ্ছে এমন একটা অদৃশ্য দেওয়াল যেটা এই ওমেন্স ল্যান্ডের কাউকেই এর বাহিরে যেতে দেয় না, এবং বাহির থেকেও কেউ চাইলে ভেতরে আসতে পারবে না। তখন মাঙ্কি কিং এবং সন্ন্যাসী বুদ্ধি করে যে আমরা রাজকুমারীর মাধ্যমে এখান থেকে বের হওয়ার রাস্তা খুঁজে পেতে পারি। তখন জিন বলে, আরে রাজকুমারী তো ওখানে অজ্ঞান হয়ে পড়ে আছে। আর এই সুযোগে তারা সবাই আবারও জেলের ভিতরে ঢুকে যায়। তারা এমন একটা ভান করে যেন তারা কিছু জানেই না, মানে তারা যে এখান থেকে পালানোর চেষ্টা করেছে এমন কোনো চিহ্নই নেই। এরপরে যখন রাজকুমারীর জ্ঞান ফেরে তখন সে তাদের সাথে কথা বলতে যায়। রাজকুমারী জিজ্ঞেস করে, আচ্ছা তোমরা কি এখান থেকে পালানোর চেষ্টা করেছিলে? তখন সন্ন্যাসী তাকে সব সত্য কথা বলে দিতে ধরে, কারণ সন্ন্যাসী তো কখনো মিথ্যা বলতে পারে না। তবে মাঙ্কি কিং এখানে কথা ঘুরিয়ে কোনো মতে ম্যানেজ করে নেয়। এরপরে রাজকুমারী তাদের সাথে কথা বলার জন্য তাদের চারজনকে আলাদা আলাদা রুমে নিয়ে যায়। আমরা দেখি যে জু মানে যে শূকর ছিল সে মেয়েটিকে পটানোর খুবই চেষ্টা করে। সে ভিন্ন ভিন্ন সুদর্শন পুরুষের রূপ ধরে মেয়েটিকে পটানোর চেষ্টা করে। তখন মেয়েটি তাকে বলে যে তুমি যতই সুন্দর হও না কেন তুমি তো আসলে কোনো মানুষ নও, তুমি হচ্ছ শূকর। তখন জু করে কি আয়নায় ওই মেয়েটির মুখও শূকরের মতো করে দেয়। তখন মেয়েটি উল্টো তাকে খুব মার মারে। তবে যাই বলেন ভাই, আমার কাছে কিন্তু রাজকুমারীর থেকেও এই মেয়েটিকে বেশি ভালো লেগেছে। বলতেই হচ্ছে বেটা শূকরের চয়েস আছে। এদিকে জিনের মতো যে লোকটি ছিল সে ওই মেয়েটির সাথে পাঞ্জা লড়াই করে, আর এখানে এসে ইচ্ছে করেই হেরে যাচ্ছিল, যার ফলে মেয়েটি খুবই খুশি হয়ে যায় এবং সে ওই জিনকে জড়িয়ে ধরে। তো জিন কিন্তু মোটামুটি মেয়ে পটাতে ওস্তাদ। আর এদিকে মাঙ্কি কিং যে মেয়ের সাথে ছিল সেই মেয়েটি ছিল বেজায় রাগী, কিন্তু মাঙ্কি কিংও কি কম যায় নাকি? কিন্তু মেয়ে হওয়ার কারণে সে তাকে মারতে পারছিল না, তাই সে করে কি নিজের মাথাটা খুলে তার সামনে রেখে দেয়। আর এটা দেখে সেই মেয়ে সেখানেই অজ্ঞান হয়ে যায়। আর এরপর যখন সন্ন্যাসীকে দেখানো হয় তখন আমরা দেখি যে রাজকুমারী সত্যি সত্যি সন্ন্যাসীর প্রেমে পড়ে গিয়েছে। তখন সন্ন্যাসী তাকে বোঝানোর চেষ্টা করে যে দেখো আমি হচ্ছে একজন সন্ন্যাসী, আমি চাইলেও কখনো তোমাকে বিয়ে করতে পারবো না, আমাকে রোজ ভোরে উঠতে হয়, আমি কখনো মাছ মাংস খেতে পারি না, আমি আমার নিজের ইচ্ছে মতো চলতে পারি না। কিন্তু রাজকুমারী সন্ন্যাসীর কোনো কথাই শোনে না। তখন সন্ন্যাসী করে কি তার সেই ধর্মগ্রন্থ রাজকুমারীকে দেখায়। সে বলে যে এই বইটির ভেতরে আমার জীবনের উদ্দেশ্য লেখা রয়েছে এবং যে করেই হোক আমাকে সেখানে পৌঁছাতে হবে, তাই তুমি দয়া করে আমাকে এই রাজ্য থেকে বের হওয়ার রাস্তা বলে দাও। তখন রাজকুমারী তাদেরকে সাহায্য করতে চায়, কিন্তু ঠিক তখনই সেখানে মন্ত্রী চলে আসে। কিন্তু মন্ত্রী কিছু বলার আগেই রাজকুমারী বলে যে কাল সকালেই তাদের সবাইকে মৃত্যুদণ্ড দেওয়া হোক।
তো পরের দিন দেখা যায় যে তাদেরকে মেরে ফেলার জন্য তাদের চারজনকে খুঁটির সাথে বেঁধে রাখা হয়েছে। কিন্তু তখন আমরা দেখি যে রাজকুমারী সৈন্যদের পোশাক পরে তাদের কাছে এসেছে। রাজকুমারী তাদেরকে বলে যে তোমাদেরকে যে তীর ছুঁড়ে মারা হবে সেখানে আমি নকল তীর রেখে দিয়েছি, তাই তীর ছড়া হলে তোমরা শুধু মরে যাওয়ার অভিনয় করবে এবং এরপরে যখন তোমাদের দেহগুলো ভাসিয়ে দেওয়া হবে তখন আমি এবং আমার বান্ধবীরা গিয়ে তোমাদের বাঁচিয়ে নিব। আর যেমন কথা তেমন কাজ, একে একে সবার দিকে তীর ছড়া হয়। তবে সন্ন্যাসী এখানে বেচারা ঠিকঠাক মতো মরার অভিনয়টাও করতে পারে না। তখন ওই জিন করে কি একটা পাথর দিয়ে তাকে মেরে অজ্ঞান করে দেয়। এরপরে যখন মাঙ্কি কিং এর দিকে তীর ছড়া হয় তখন সে এমন অভিনয় করে যেন তার দেহ থেকে আত্মা বেরিয়ে যাচ্ছে। অন্যদিকে সেই শূকরকে মারার জন্য সত্যিকারের তীর নিয়ে আসা হয় এবং তার শরীরে এতগুলো তীর ছড়া হয় দেখে মনে হবে যেন তার শরীরের প্রতিটি অঙ্গে তীর ঢুকে গিয়েছে। যাই হোক, এরপরে মন্ত্রী তো মনে করে যে তারা সবাই মারা গিয়েছে এবং তাদের মৃতদেহগুলো নদীমাতার কাছে পাঠিয়ে দেওয়া হয়। এবং এরপরে যখন সন্ন্যাসীর জ্ঞান ফিরে আসে তখন সে তার সামনে রাজকুমারীকে দেখতে পায়। তখন তারা রাজকুমারীকে বলে তাহলে এখন আমাদেরকে এখান থেকে বের হওয়ার রাস্তা বলে দাও। তখন রাজকুমারী তাদেরকে বলে যে এখান থেকে বের হওয়ার রাস্তা আমারও জানা নেই। আসলে এই রাজ্য থেকে তাদের বের হওয়ার কখনো কোনো প্রয়োজনই পড়েনি। তবে রাজকুমারী এখানে তাদের এই ওয়েমেন্স ল্যান্ডের খুবই গোপন একটি তথ্য বলে দেয়। সে বলে বহুকাল পূর্বে এই রাজ্যে পুরুষরাও থাকতো এবং একদিন একটি ছেলের সাথে এই রাজ্যের খুবই সুন্দর একটা মেয়ের বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু সেই ছেলেটা করে কি বিশ্বাসঘাতকতা করে সেই মেয়েকে মেরে ফেলতে চেয়েছিল এবং তারপরে সেই মেয়ে এই নদীমাতার কাছে চলে আসে এবং এখানে এসে সে ঈশ্বরের কাছে প্রার্থনা করে যে ঈশ্বর যেন মেয়েদের জন্য আলাদা একটা জগৎ তৈরি করে, সেখানে যেন তারা নিরাপদ থাকতে পারে। আর ঈশ্বর তাদের প্রার্থনায় সাড়া দিয়ে এই জগৎটি মানে এই রাজ্যটি তৈরি করে দেয় এবং তখন থেকেই এই রাজ্যে কোনো পুরুষ মানুষ তো দূরের কথা, বাহিরে থেকে কেউই প্রবেশ করতে পারেনি। এখন আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে যে ভাই, পুরুষ মানুষ ছাড়া তারা সন্তান জন্ম দেয় কিভাবে বা তাদের বংশবিস্তার কিভাবে হচ্ছে? ওয়েল, তো এটা আমরা সামনেই জানতে পারবো। রাজকুমারী তখন সন্ন্যাসীদেরকে আরো বলে সেই মহিলা মানে যে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিল তার কাছে এমন একটি বই ছিল যেটার ভেতরে এই রাজ্য থেকে বের হওয়ার রাস্তার কথা লেখা রয়েছে। তখন উকং বলে যে সেই মহিলা কোথায় বসে সেই বইটি লিখেছিল। তখন রাজকুমারী বলে সে এই নদী মাতার কাছে সেই বইটি লিখেছিল। উকং তখন বলে যে সেই বইটি তাহলে এখানেই কোথাও লুকানো রয়েছে এবং এরপরেই তারা সবাই মিলে সেই বইয়ের ছেঁড়া অংশটুকু খোঁজা শুরু করে। অনেকক্ষণ খোঁজার পরে উকং সেই বইয়ের ছেঁড়া অংশটুকু দেখতে পায়, কিন্তু মজার বিষয় হচ্ছে এটা যেহেতু একটা জাদুর বই ছিল তাই সেই অংশটুকুরও প্রাণ ছিল। সেই ছেঁড়া অংশটুকু তাদেরকে দেখে পালানো শুরু করে এবং এক পর্যায়ে সেখানে দুটো মনস্টার বিচ্ছু চলে আসে। এই বিচ্ছুগুলোকে মূলত এই কাগজের তথ্যগুলো গোপন রাখার দায়িত্ব দেওয়া হয়েছিল। তারা যখন বিচ্ছুদের সাথে ফাইট করছিল তখন সেই কাগজ করে কি ফাঁকতালে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু রাজকুমারীর হাতে যে তীরটি ছিল সে তীর মেরে সেই কাগজটিকে আটকে ফেলে। এরপরে বিচ্ছুগুলো যখন তাদেরকে আবারও আক্রমণ করতে ধরে তখন রাজকুমারী বিচ্ছুটিকে বলে যে তুমি যদি আর কাছে আসার চেষ্টা করো তাহলে কিন্তু এই কাগজ আমি ছিঁড়ে ফেলবো। কিন্তু এই কাগজ বেটা ছিল বড্ড বজ্জাত। সে করে কি নিজের শরীর থেকে সব কালিগুলো পানিতে ফেলে দেয় যাতে করে তারা আর কাগজের লেখাগুলো পড়তে না পারে, কিন্তু বাকিরা করে কি যে পানিতে ডুব দিয়ে সেই লেখাগুলো কাগজে তুলে আনে। কিন্তু কাগজ তো ছিল আরো এক্সট্রিম লেভেলের চালাক। সে করে কি নিজের লেখাগুলো উল্টোপাল্টা করে কাগজে সাজিয়ে রাখে যাতে এটা কেউ পড়তে না পারে। কিন্তু মাঙ্কি কিং এর এবার মেজাজ গরম হয়ে যায়। সে করে কি ওই কাগজের সামনে আগুন ধরে এবং বলে যে তুমি যদি এখনই লেখাগুলো ঠিক না করো তাহলে আমি কিন্তু তোমাকে পুড়িয়ে দেব। তখন কাগজ ভয় পেয়ে নিজের লেখাগুলো ঠিক করে ফেলে এবং তারা এই রাজ্য থেকে বের হওয়ার রাস্তা সম্পর্কে জানতে পারে। তো যাই হোক, মাঙ্কি কিং ইজ রিয়াল, মানে সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকাতে হবে। তো যাই হোক, এরপরে তারা সেই কাগজ থেকে জানতে পারে যে এই রাজ্য থেকে বের হওয়ার একমাত্র রাস্তা হচ্ছে সত্যিকারের ভালোবাসা। তখন সবাই খুবই চিন্তিত হয়ে পড়ে, কারণ এই রাজ্যে তো কোনো পুরুষ মানুষই নেই, তাহলে তারা সত্যিকারের ভালোবাসা কোথায় খুঁজে পাবে? তখন রাজকুমারীর এক বান্ধবী তাদেরকে বলে যে আমি ছোটবেলায় একটা গল্প শুনেছিলাম। এই রাজ্যের একটা মেয়ে বাহিরের একটা ছেলের প্রেমে পড়ে গিয়েছিল
এসেছিল, কিন্তু তারা কখনো একে অপরকে দেখেনি এবং কখনো একে অপরকে স্পর্শও করতে পারেনি। তবে তাদের দুই রাজ্যের মধ্যবর্তী স্থানে যে প্রাচীর ছিল, এখানে এসে তারা একে অপরকে অনুভব করত। কিন্তু এরপর তাদের কি হয়েছে সেটা কেউ জানে না। তখনই আমরা হঠাৎ করে দেখি যে সন্ন্যাসী এবং শূকরের পেট ফুলে যাচ্ছে। রাজকুমারী তখন তাদেরকে বলে যে তোমরা এখন প্রেগনেন্ট হয়ে গিয়েছো। সন্ন্যাসী তো পুরো আকাশ থেকে পড়ে যে ভাই কস কি। রাজকুমারী তখন তাদেরকে বুঝিয়ে বলে যে এই নদীর পানি যে পান করবে সেই প্রেগনেন্ট হয়ে যাবে। আর সন্ন্যাসী এবং বাকিরা যখন সেই কাগজ উদ্ধারের জন্য নদীতে লাফ দিয়েছিল, তখনই তাদের মুখে নদীর পানি চলে যায়, আর এভাবেই তারা প্রেগনেন্ট হয়ে গিয়েছে। তো সবাই তো এখানে মানে রাজকুমারী এবং তার বান্ধবীরা খুবই খুশি হয়ে যায়। তো তারা তো এখন খুশি হবেই, কারণ তারা তো একটা ছেলে আর মেয়ের পার্থক্যের ব্যাপারে কিছুই জানে না। তখন উকং রাজকুমারীকে বলে যে তাহলে এখন কি হবে, এটা থেকে পরিত্রাণ পাওয়ার কি কোনো উপায় নেই? রাজকুমারী তখন তাকে বলে যে একটা উপায় আছে, এবং সেটা হচ্ছে এই রাজ্যে এমন একজন ডাক্তার রয়েছে যারা মেয়ে বাচ্চা বা বাচ্চা নষ্ট করতে চায়, তারা সেই ডাক্তারের কাছে যায়। তখন রাজকুমারীর এই কথা শুনে উকং দ্রুত সেই ডাক্তারের কাছে চলে যায় এবং তার কাছে ঔষধ চায়। তখন সেই মহিলা উকংকে বলে যে এই ঔষধ বানানো খুবই কষ্টসাধ্য ব্যাপার এবং এটা বানাতে 81 দিন সময় লাগবে। তখন উকং তাকে বলে যে দ্রুত কোনো উপায় আছে কিনা সেটা বলো। তখন সেই মহিলা বলে যে আছে, আর সেটা হচ্ছে আমার চোখের পানি। আমার চোখের পানি যেই পান করবে তার পেটের বাচ্চা নষ্ট হয়ে যাবে। তবে এটা আমি তোমাকে দেব না, কারণ একটা বাচ্চা মারার মতো পাপ কাজ আমি করতে পারবো না। তখন উকং করে কি সেই মহিলাকে নানা ইমোশনাল কথাবার্তা বলা শুরু করে। সে ওই মহিলাকে বলে যে বুদ্ধ আমাদেরকে পশ্চিমের দিকে পাঠাচ্ছিল, কিন্তু আমরা ভুলবশত এখানে চলে এসেছি। বাসায় আমার বউ বাচ্চা রয়েছে, তারা না খেতে পেয়ে মরে যাবে। তো এইসব ইমোশনাল কথা শুনে সেই মহিলা কান্না করে ফেলে এবং উকং সেই কান্নার পানি নিয়ে সন্ন্যাসীর কাছে চলে আসে। কিন্তু এখানে এসে উকং পুরো আশ্চর্য হয়ে যায়। এখানে সন্ন্যাসী তাকে বলে যে সে রাজকুমারীর কথা শুনবে, মানে সেই বাচ্চাটিকে কোনোভাবেই নষ্ট করবে না। তখন উকং চিন্তা করে যে না, এদেরকে দিয়ে কিছু হবে না, আমাকেই কিছু করতে হবে। এরপরে সে জাদু দিয়ে সবাইকে থামিয়ে দেয় এবং সন্ন্যাসী সহ বাকিদের সেই চোখের পানি পান করিয়ে দেয়। এরপরে সবার যখন জ্ঞান ফিরে, তখন উকং সবাইকে বোঝানোর চেষ্টা করে যে আমাদের এখানে আসার উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে বুদ্ধের সেই বইটি উদ্ধার করতে হবে এবং এখান থেকে যে কোনো মূল্যে আমাদেরকে বের হতে হবে। যাই হোক, এদিকে আমরা দেখি যে রাজকুমারী এবং সন্ন্যাসী কিন্তু একে অপরকে খুবই সিরিয়াসলি ভালোবেসে ফেলেছে। তারা দুজনে মাটিতে তাদের দুজনের সম্পর্কে লিখতে লিখতে পিছনের দিকে যাচ্ছিল। আর এখানে বলিউড সিনেমার মতো রোমান্টিক গান বাজতে থাকে। কিন্তু ঠিক এই মুহূর্তে সেই যে ছোট মেয়েটিকে মন্ত্রী রাজকুমারীর উপর নজর রাখতে বলেছিল, সে এসব দেখে ফেলে এবং সে দ্রুত গিয়ে মন্ত্রীকে এসব জানিয়ে দেয়। আর এই কথা শোনার পরে মন্ত্রী তার সৈন্যদের নিয়ে সেই সন্ন্যাসীকে গ্রেফতার করে ফেলে। মন্ত্রী বুঝতে পারে যে সন্ন্যাসীকে মেরে ফেললে রাজকুমারী সেটা কোনোভাবেই মেনে নিতে পারবে না, তাই সে সিদ্ধান্ত নেয় যে সে সন্ন্যাসীকে বন্দি করেই রাখবে। এজন্য সে সন্ন্যাসীকে নৌকায় করে অন্য একটি জায়গায় পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং সেই জায়গাটিতে অনেক বড় বড় ভয়ঙ্কর মনস্টার এবং দানবরা থাকতো এবং যেই সেখানে যাক সেখান থেকে কখনো আর ফিরে আসতে পারে না। এবং এই ঘটনাটি রাজকুমারীর হরিণ দেখে ফেলে এবং সে দ্রুত গিয়ে রাজকুমারীকে সব জানিয়ে দেয়। রাজকুমারী এটা জানা মাত্র দ্রুত সেই সন্ন্যাসীকে বাঁচাতে চলে যায়। সে সরাসরি হরিণের উপর থেকে লাফ দিয়ে সন্ন্যাসীর নৌকায় চলে আসে। আর এই দৃশ্যটা খুবই রোমান্টিক ছিল। এটা ছিল ঠিক সেই রকম যখন সন্ন্যাসী রাজকুমারীকে প্রথমবার দেখেছিল। আর মন্ত্রী যখন এটা দেখতে পায় যে রাজকুমারীও সেই সন্ন্যাসীর সাথে সেই নৌকায় করে চলে যাচ্ছে, তখন সে খুবই ভেঙে পড়ে, কারণ সে অনিচ্ছাকৃতভাবে রাজকুমারীকে এমন একটি জায়গায় পাঠিয়ে দিচ্ছে যেখান থেকে হয়তো তারা কখনো ফিরে আসবে না। মন্ত্রী তাই দ্রুত উকং এর কাছে চলে যায় এবং তাকে বলে যে তোমার তো অনেক ক্ষমতা, দয়া করে তুমি রাজকুমারীকে বাঁচিয়ে নাও। তবে উকং এর তো রাজকুমারীকে নিয়ে কোনো মাথা ব্যথা নেই। তবে সে যখন জানতে পারে যে তার গুরু মানে সন্ন্যাসী তাদের সাথে রয়েছে, তখন সে আর এক মুহূর্ত দেরি না করে সন্ন্যাসীকে খুঁজতে বেরিয়ে যায়। আর এদিকে আমরা দেখি যে সন্ন্যাসী এবং রাজকুমারী সম্পূর্ণ ভিন্ন একটি জগতে চলে এসেছে। এখানে তারা ক্ষুধা এবং তৃষ্ণায় খুবই ক্লান্ত হয়ে পড়েছিল। রাজকুমারী যখন সেই নদীর পানি পান করতে যায়, তখন সন্ন্যাসী তাকে মানা করে, কারণ এই নদীর পানি পান করলে তার তৃষ্ণা আরো বেড়ে যাবে। সন্ন্যাসী তখন রাজকুমারীকে বলে তুমি প্রয়োজন হলে আমার রক্ত খেতে পারো, আর এটা খেলে তুমি কিন্তু অমর হয়ে যাবে। কিন্তু রাজকুমারী তো সন্ন্যাসীকে খুবই ভালোবাসতো, সে তার রক্ত না খেয়ে উল্টো ভালোবাসার চিহ্ন দিয়ে দেয়। কিন্তু হঠাৎ করেই সেই নদীতে ঝড় শুরু হয়ে যায় এবং তাদেরকে এখান থেকে বাঁচাতে পারে একমাত্র সত্যিকারের ভালোবাসা। তো এরপর যখন ঝড় থেমে যায়, তখন আমরা দেখতে পাই যে তারা
দুজনেই ঠিক আছে, মানে তাদের মাঝে আসলেই সত্যিকারের ভালোবাসা ছিল। আর এর ফলে আমরা দেখতে পাই যে তারা এমন একটি জায়গায় চলে এসেছিল যেখানে আসল পৃথিবীর দরজা খুলে গিয়েছিল। আর এই দরজাটি শুধু তারা নয়, বরং উইমেন্স ল্যান্ডে সবাই দেখতে পায়। এরপর আমরা দেখি যে সন্ন্যাসী, উকং এবং বাকিরা যখন একত্রিত হয় তখন সন্ন্যাসী রাজকুমারীকে রেখেই চলে যেতে ধরে। তখন রাজকুমারী তাদের সাথে যেতে চায়, কিন্তু অদৃশ্য দেওয়াল তাকে আটকে ফেলে। আর এখানে আমরা দেখি যে রাজকুমারী সহ উইমেন্স ল্যান্ডের সবাই পাথর হয়ে যায়। আসলে এই উইমেন্স ল্যান্ড তার শাসকের উপর নির্ভরশীল ছিল, তো শাসকই যদি না থাকে তাহলে তো সবার ক্ষতি হবেই, এজন্যই সবাই পাথরে পরিণত হয়ে যায়। তখন সন্ন্যাসী সব ভুলে গিয়ে রাজকুমারীকে এসে জড়িয়ে ধরে, যার ফলে রাজকুমারী এবং বাকিরা সবাই আবারও স্বাভাবিক হয়ে যায়। মানে এখানে বিষয়টা হচ্ছে কি যে রাজকুমারী এবং সন্ন্যাসীর তো একটু আগেও রিয়েল লাভ ছিল, কিন্তু সন্ন্যাসী যখন নিজের কথা ভেবে চলে যেতে ধরে তখনই সমস্যা শুরু হয়। তো যাই হোক, এরপরে আমরা দেখি যে উইমেন্স ল্যান্ডে যে সুরক্ষা দেওয়াল ছিল সেটা ভেঙে গিয়েছে, যার ফলে এখন বাহিরের সবাই উইমেন্স ল্যান্ডে প্রবেশ করতে পারবে। এদিকে আমরা দেখি যে রাজকুমারী এখনো ঘুমিয়ে আছে, বহু চেষ্টার পরেও তার জ্ঞান ফেরানো যাচ্ছে না। তখন মন্ত্রী রাজকুমারীর পাশে বসে তাকে অতীতের কিছু কথা বলে। এখানে আমরা জানতে পারি রাজকুমারীর মা রাজকুমারীকে অনেক ছোটবেলায় মন্ত্রীর হাতে লালন পালন করার জন্য তুলে দিয়েছিল। আর মন্ত্রী ছিল সেই মেয়ে যে কিনা বাহিরের সেই রাজ্যের ছেলের প্রেমে পড়েছিল। আর সেই ছেলেটি আর কেউ নয়, বরং সে ছিল নদীর দেবতা। আর এই নদীর দেবতা মন্ত্রীকে প্রচন্ড ভালোবাসে। কিন্তু রাজকুমারীর মা যখন ঈশ্বরের কাছে প্রার্থনা করে তখন ঈশ্বর তাদের এই রাজ্যকে বাহিরের জগৎ থেকে লুকিয়ে ফেলেন। তারপর থেকেই নদী দেবতা আর মন্ত্রী কখনো এক হতে পারেনি, তবে তাদের মনে একে অপরের প্রতি ভালোবাসা আগের মতোই রয়েছে। আর এদিকে সন্ন্যাসীও এখন রাজকুমারীকে মন থেকে ভালোবেসে ফেলেছে, কিন্তু একদিকে তার ধর্মগ্রন্থ খোঁজার দায়িত্ব, আরেকদিকে তার ভালোবাসা। সন্ন্যাসী বুঝতে পারছিল না যে সে কি করবে। তখনই সেখানে আমরা নদী মাতাকে দেখতে পাই। নদী মাতা এখানে সন্ন্যাসীকে বলে যে শোনো, ভালোবাসা মানে এই না যে তোমাকে তাকে বিয়ে করতে হবে বা তার সাথে থাকতে হবে। যদি তুমি প্রকৃতভাবে ভালোবাসো তাহলে সে তোমার মনে চিরজীবন থাকবে, কিন্তু এর পাশাপাশি তোমার কাজও চালিয়ে যেতে হবে। সন্ন্যাসী তখন মনে একটু জোর পায়। এদিকে আমরা দেখি যে রাজকুমারীর জ্ঞান ফেরানোর জন্য রাতে বিশাল বড় এক যজ্ঞের আয়োজন করা হয়েছে। এখানে রাজ্যের সমস্ত মেয়েরা তাদের চুল পুড়িয়ে দেয় এবং তারা প্রার্থনা করতে থাকে যে এই চুল পোড়ানো শেষ হয়ে গেলে রাজকুমারীর জ্ঞান যেন ফিরে আসে। আর সত্যি সত্যি সেটা হয়। ঈশ্বর তাদের প্রার্থনায় সাড়া দিয়ে রাজকুমারীর জ্ঞান ফিরিয়ে দেন। কিন্তু এরই মাঝে সেখানে নদীর যে দেবতা ছিল সে চলে আসে। সে তো মন্ত্রীকে প্রচন্ড ভালোবাসতো, যদিও তারা একে অপরকে কখনোই দেখেনি। নদীর দেবতা মন্ত্রীকে তার সাথে নিয়ে যেতে চায়, কিন্তু মন্ত্রী তার সাথে যেতে চায় না, কারণ তার দায়িত্ব ছিল রাজকুমারীকে দেখে শুনে রাখা। তখন নদীর দেবতা খুবই রেগে যায় এবং সে করে কি রাজকুমারীকেই তার সাথে নিয়ে চলে যায়, মানে যাকে নিয়ে সমস্যা তাকেই সাথে নিয়ে গেল। কিন্তু তখনই চলে আসে আমাদের গল্পের হিরো দ্য মাঙ্কি কিং। আর যেমনটা জানেন, মাঙ্কি কিং ছিল প্রচুর শক্তিশালী। সে ওই নদীর দেবতাকে হারিয়ে তার গুরু এবং রাজকন্যাকে বাঁচিয়ে নেয়। কিন্তু নদীর দেবতা তো এত সহজে হার মানবে না, আর যেহেতু সে নদীর দেবতা ছিল তাই পানি ছিল তার কন্ট্রোলে। সে তার সমস্ত শক্তি ব্যবহার করে সেই পুরো উইমেন্স ল্যান্ডকে পানির নিচে ডুবিয়ে দেয়। এবং তারা যখন সবাই পানির নিচে ডুবে মারা যাচ্ছিল তখন সন্ন্যাসী সরাসরি বুদ্ধার কাছে প্রার্থনা করে এবং তখনই সেখানে আমরা বুদ্ধাকে দেখতে পাই। বুদ্ধা এখানে সেই নদীর দেবতাকে বলে যে তুমি অনেক খারাপ কাজ করেছো, তুমি নিজের ভালোবাসাকে পাওয়ার জন্য এতগুলো মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছো। এই বলে সে নদীর দেবতাকে ধ্বংস করে ফেলে, যার ফলে উইমেন্স ল্যান্ডের সবাই বেঁচে যায়। এরপরে আমরা দেখি যে সন্ন্যাসী এবং বাকিরা তারা আবার তাদের যাত্রা শুরু করছে। এখানে আমরা রাজকুমারীকেও দেখি যে সন্ন্যাসীকে তার সেই বইটি ফিরিয়ে দিচ্ছে। এর মানে এখন তাদের বিদায়ের পালা। এখানে এমন নয় যে তাদের দুজনকে বিয়ে করতে হবে বা এক হতে হবে। আসলে এখানে তারা একে অপরকে ভালোবাসবে ঠিকই, কিন্তু সেটা মনের মাধ্যমে। দেহ যে এক হতে হবে এমন কোনো কথা নেই। আর এরপর আমরা দেখি যে সন্ন্যাসী এবং বাকিরা সবাই পশ্চিমের দিকে তাদের যাত্রা শুরু করে। তারা তাদের সামনে সুন্দর একটা পাহাড় দেখতে পায় এবং তারা সিদ্ধান্ত নেয় যে তারা সেখানেই যাবে। আর এখানেই এই মুভিটি শেষ হয়ে যায়। তো ওভারঅল যাকে বলে ফুল এন্টারটেইনিং এবং মাসালাদার একটা মুভি লাগছে আমার কাছে এটা। তো যতটুকু সম্ভব ভালোভাবে আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করেছি। তো ভিডিও ভালো লেগে থাকলে অনুরোধ করব একটা লাইক দিয়ে যাবেন, আর চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। এবং আমাদের নতুন ভিডিও কিন্তু প্রতি সোম এবং শুক্রবার ঠিক রাত 8টায় আসবে।